জিওগ্রাফিক্যাল থটস এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট অফ স্পেস নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছি আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো যে 1940 ও 1950-এর দশকের গোড়ার দিকেই স্পেস এর ধারণা বা দেশ এর ধারণা ভূগোলে স্বীকৃতি পেতে থাকে। ঠিক আছে, দেখো যে জার্মানির ভৌগোলিক বা ভূগোলবিদ স্কিফার এর মতে ভূগোলের মূল বিষয়বস্তু হলো স্পেস বা দেশ, যা আর অন্য কোনো বিজ্ঞান সমীক্ষা করে না। দেশ ও বৈশ্বিক সম্পর্ক হলো এমন বিষয় যা ভূগোলের একমাত্র নিজস্ব বিষয়। ওকে, দেখো এখান থেকে প্রশ্ন হতেই পারে যে ভূগোলের মূল বিষয়বস্তু হলো স্পেস বা দেশ, এই উক্তিটি কার? তাহলে উত্তর কি হবে? এর উত্তর হবে কি জার্মানির ভূগোলবিদ স্কিফার। তাই তো স্কিফারই বলেছেন যে ভূগোলের মূল বিষয়বস্তু হলো স্পেস বা দেশ। আবার দেখো যে মার্কিন ভৌগোলিক এই রিচার্ড হাডসন বলেছেন যে ভূগোলকে করোলজি হিসেবে সমীক্ষা করাই সবচেয়ে ভালো। কি বলেছেন? যে ভূগোলকে করোলজি হিসেবে সমীক্ষা করাই সবচেয়ে ভালো। এর অর্থ কি? এর অর্থ কিরকম? দেখো যে মনে করো এই কোনো স্পেস আছে, কোনো একটা স্পেস আছে, তো করোলজিতে কি হয় যে স্পেসকে কতগুলো খণ্ড খণ্ড ভাগে ভাগ করে, মানে কতগুলো খণ্ড খণ্ড বা অঞ্চলে ভাগ করে এই প্রত্যেক একটা অঞ্চলের সঙ্গে, মনে করো এটা একটা এ অঞ্চল, বি অঞ্চল, এ অঞ্চলের সঙ্গে এই বি অঞ্চলের কি পার্থক্য, এই আঞ্চলিক পার্থক্য বা এরিয়াল ডিফারেন্সিয়েশন বা আঞ্চলিক পৃথকীকরণ আলোচনা করা। তো এই আঞ্চলিক পৃথকীকরণ বা এই একটি অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলের পার্থক্য আলোচনা করাই কি বলতো এই করোলজি। আর যা কি বলেছেন যে রিচার্ড হাডসন বলেছেন যে ভূগোলকে করোলজি হিসাবে সমীক্ষা করাই সবচেয়ে ভালো। ঠিক আছে, কিন্তু স্কিফারের মতে যে পৃথিবীকে এরকম খণ্ড খণ্ড অঞ্চলে ভাগ করে এই জানতে চাওয়া, কোনো একটা অঞ্চলকে গভীরভাবে জানতে চাওয়া বা এরকম খণ্ড খণ্ড করে পৃথিবীকে খণ্ড খণ্ড অঞ্চলে ভাগ করে আলোচনা করাকে তিনি ব্যতিক্রমীবাদ বলেছেন। কে বলেছেন? স্কিফার বলেছেন। এই তো তেমন দেখো যে রিচার্ড হাডসন আর স্কিফারের মধ্যে এই হচ্ছে মানে মতের মধ্যে এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো স্কিফার কি বলেছেন? স্কিফার বলেছেন যে এই অঞ্চল সমীক্ষা, দেখো কিরকম বলেছেন যে ভৌগোলিকদের উচিত, স্কিফার বলেছেন যে ভৌগোলিকদের উচিত অঞ্চল সমীক্ষা পরিত্যাগ করে বৈশ্বিক বিজ্ঞানী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। কে বলেছেন? স্কিফার বলেছেন। ঠিক আছে, তাহলে দেখো রিচার্ড হাডসন কি বলেছেন যে সমগ্র পৃথিবী বা গোটা স্পেসকে একসঙ্গে আলোচনা না করে অঞ্চলে ভাগ করে সেই আঞ্চলিক পৃথকীকরণ আলোচনা করা। কিন্তু স্কিফার বলেছেন যে না, সমগ্র স্পেসকেই একসঙ্গে আলোচনা করা উচিত। এবার আমরা দেখে নিই চলো যে স্পেস কত রকমের হয়। ঠিক আছে, দেখো যে ব্লান্ট 1961 সালে স্পেসকে দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে দেখো যে অ্যাবসোলিউট স্পেস বা নিরপেক্ষ দেশ, আরেকটা হচ্ছে যে রিলেটিভ স্পেস বা আপেক্ষিক দেশ। ওকে, দেখো প্রথমে আমরা এই অ্যাবসোলিউট স্পেস কি দেখে নিই। ওকে, দেখো মনে করো এই কোনো একটা স্পেস আছে, এই কোনো একটা স্পেস আছে। ওকে, তো এই স্পেসের মধ্যে বিভিন্ন ভূমিরূপ আছে, পাহাড় পর্বত মালভূমি এগুলো আছে। ঠিক আছে, এর মধ্যে গাছপালা আছে। ওকে, এর মধ্যে নদ নদী আছে। ওকে, এর মধ্যে চাষের জমি আছে, এর মধ্যে মানুষের বাড়িঘর আছে, এর মধ্যে রাস্তাঘাট আছে, এর মধ্যে কারখানা আছে। তাই তো, তাহলে দেখো এই যে স্পেসের কথা বলছি, এই স্পেসটা কি আমরা বাস্তবে এই স্পেসটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই কিনা? এর বাস্তব অস্তিত্ব আছে। তাই তো, এই যে বাস্তব অস্তিত্ব আছে, এই যে স্পেস যাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারছি, ওকে, সেই স্পেসটাকেই বলা হয় অ্যাবসোলিউট স্পেস বা নিরপেক্ষ দেশ। ঠিক আছে, যেমন দেখো যে অ্যাবসোলিউট স্পেস হলো স্পষ্ট প্রাকৃতিক ও বাস্তব বিষয় বা অস্তিত্বশীল এক বস্তু
যা অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। অ্যাবসলিউট স্পেস হলো এক আধার বা কন্টেইনার যার মধ্যে পার্থিব সব বস্তু, যেমন পাহাড় পর্বত, নদ নদী, গ্রাম শহর, রাস্তা, বাড়িঘর, চাষের ক্ষেত, কারখানা সবই অবস্থান করছে। ওকে, দেখো তাহলে এই অ্যাবসলিউট স্পেসকে কিন্তু আধার বা কন্টেইনার বলেছে। কেন? দেখো যে এই যে মনে করো এই একটা পাত্র বা কন্টেইনার আছে, মনে করো এই একটা পাত্র বা কন্টেইনার আছে, এবার এই পাত্রের মধ্যে বিভিন্ন বস্তু রাখা আছে। তাহলে এই বস্তুগুলোকে ধারণ করছে কে, ধরে আছে কে? তাহলে এই পাত্রটা এই বস্তুগুলোকে ধরে আছে, তাই কিনা? তার মানে এই বস্তুগুলোর আধার কে? এই বস্তুগুলো আধার হচ্ছে এই কন্টেইনার বা কি এই পাত্রটা, তাই তো? তাহলে দেখো, তাহলে এখানে এই যে স্পেস, অ্যাবসলিউট স্পেস বলছি, তাহলে অ্যাবসলিউট স্পেসের মধ্যে যে বস্তুগুলো আছে, তাই তো, তাহলে সেগুলোকে ধারণ করছে কে? সেগুলোকে ধারণ করছে কে? এই অ্যাবসলিউট স্পেসটাই তো ধারণ করছে। কারণ কি, যে এই পাহাড় পর্বত, নদ নদী, তারপরে হচ্ছে গাছপালা, মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, এগুলো কি এর মধ্যেই আছে। তার মানে এই স্পেসটাই এই বস্তুগুলোকে ধারণ করে আসে। তার মানে এই অ্যাবসলিউট স্পেস হলো কি বস্তুর আধার বা কন্টেইনার। আবার দেখো, এই যে বললাম এই যে কন্টেইনার বা পাত্রটা, এই কন্টেইনার বা পাত্রের মধ্যে কি আছে? বিভিন্ন বস্তু আছে, তাই তো? তার মানে এই কন্টেইনার বা পাত্র কি করছে? বিভিন্ন বস্তুকে ধরে রাখছে বা ধারণ করে আছে, তাই তো? তাহলে এই কন্টেইনার বা পাত্র অন্য বস্তুকে ধরে আছে, তাই তো, ধারণ করে আছে, তাই তো, পাত্রের মধ্যে আছে। আবার দেখো এই পাত্রটা বা এই কন্টেইনারটা নিজেও তো একটা বস্তু, তাই কি না? তাহলে পাত্র বা কন্টেইনার নিজেও একটা বস্তু, তার মধ্যে কি আছে? অন্য বস্তুগুলোকে ধারণ করে আছে। এই জন্য দেখো যে ডেভিড হার্ভে বলেছেন যে অ্যাবসলিউট স্পেস হলো নিজেই একটি বস্তু। ক্লিয়ার? কারণ এই অ্যাবসলিউট স্পেসের মধ্যে কি আছে? যেহেতু এটা একটা কন্টেইনারের মতো, তাই তো, এর মধ্যেই কি আছে? এর মধ্যেই বিভিন্ন প্রাকৃতিক বস্তুগুলো অবস্থান করছে, তাই তো? ঠিক একই রকম এই যে কন্টেইনার অনেক বস্তুকে ধরে আসে, ঠিক তেমনি এই স্পেসটাও অনেক বস্তুকে ধরে আসে। তাহলে এই কন্টেইনারটা যেরকম নিজে একটা বস্তু, তার মানে এই স্পেসটাও নিজে একটা বস্তু। এই জন্যই ডেভিড হার্ভে বলেছেন যে অ্যাবসলিউট স্পেস হলো নিজে একটি বস্তু। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে অ্যাবসলিউট স্পেস হলো নিজে একটি বস্তু, কথাটি কে বলেছেন? তাহলে উত্তর কি হবে? ডেভিড হার্ভে। তাহলে দেখো যে অ্যাবসলিউট স্পেসকে কি দেখা যায় এবং অ্যাবসলিউট স্পেস পরিমাপ করা যায়। ঠিক আছে, দেখো আরো একটা সহজ উদাহরণ দিয়ে বলি। কিরকম? মনে করো এই এ একটা স্পেস আছে, এ স্পেস, এটা এ স্পেস, এটা মনে করো বি স্পেস। ওকে, দেখো তুমি এই যে এ স্পেস, এই এ স্পেসে তুমি দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে তুমি তার আয়তন বের করলে। ঠিক আছে, এবং এখানকার ভূপ্রকৃতি মানে পর্বত, মালভূমি, সমভূমি, রাস্তাঘাট, মানুষের বাড়িঘর, চাষের জমি, এইসব সম্পর্কে তোমার বাস্তব অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তুমি এগুলোকে দেখেছো। তার মানে এই স্পেসটা, এ স্পেসটা তোমার কাছে কি, এ স্পেসটা তোমার কাছে কি অ্যাবসলিউট স্পেস, তাই তো? আবার এই যে বি স্পেসটা আছে, এর সম্পর্কে তোমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। ঠিক আছে, এর আকার, আয়তন, এতে কি পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, বসতি, এগুলো তোমার কোনো ধারণা নেই, তাই তো? তুমি যে এগুলোকে দেখতে পাচ্ছ না, শুধুমাত্র তুমি বি স্পেসটা অনুধাবন করছো যে বি স্পেসটা এ স্পেসের উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। কি বলছি? বি স্পেসটা এ স্পেসের উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। তুমি শুধুমাত্র এইটুকু অনুধাবন করতে পেরেছো বা অনুধাবন করেছো। তাহলে এই যে বি স্পেসটা তোমার কাছে বাস্তব অস্তিত্ব নেই, বি স্পেসটার তুমি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারোনি, শুধু কি অনুধাবন করেছো যে এ স্পেসের উত্তর পশ্চিম দিকে আছে। তাহলে এই যে বি স্পেসটা, এই যে বি স্পেসটার লোকেশন, এই লোকেশনটাই হচ্ছে কি বলতো? রিলেটিভ লোকেশন। এর অবস্থানটা হচ্ছে আপেক্ষিক অবস্থান। তো এই যে অ্যাবসলিউট স্পেস আছে, এই অ্যাবসলিউট স্পেসকে ভৌগোলিকেরা এরকম বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করতে পারেন বা বিভিন্ন টুকরো টুকরো করতে পারে। ঠিক আছে, তো এই যে অ্যাবসলিউট স্পেসকে ভৌগোলিকেরা বিভিন্ন খণ্ড বা টুকরো টুকরো করেছেন, এই প্রত্যেকটা টুকরোকে আমরা এরিয়া, কি বলছি? আমরা এরিয়া বা এলাকা বলতে
পারি, তাই তো? তাহলে প্রত্যেকটা টুকরো বা খণ্ডকে আমরা এরিয়া বা এলাকা বলতে পারি, ঠিক আছে? আবার এই টুকরো বা খণ্ডগুলি যখন একটা নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে করা হয়, কি বলছি, এই খণ্ডগুলি বা টুকরোগুলি যখন একটা নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে করা হয়, তখন সেই টুকরোগুলোকেই বলা হয় রিজিয়ন বা অঞ্চল, ঠিক আছে? তো এই অঞ্চল বা রিজিয়ন কি, সেটা আমি আবার পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, এই যে অ্যাবসোলিউট স্পেস বা নিরপেক্ষ দেশ, এই অ্যাবসোলিউট স্পেস বা নিরপেক্ষ দেশের সমর্থক হলেন স্কিফার, হাডসন, হার্ভে, কান্ট প্রমুখ ছিলেন হচ্ছে এই অ্যাবসোলিউট স্পেস বা নিরপেক্ষ দেশের সমর্থক। এই অ্যাবসোলিউট স্পেসকে কিন্তু এই রিয়েল স্পেস বা ম্যাটেরিয়াল স্পেসও বলা হয়, ঠিক আছে? দেখো, এরপর আমরা দেখে নিয়েছিল যে রিলেটিভ স্পেস বা আপেক্ষিক দেশ কি। দেখো, যে অ্যাবসোলিউট স্পেসের যেরকম বাস্তব অস্তিত্ব আছে, অ্যাবসোলিউট স্পেসকে কি দেখা যায়, তাই তো? কিন্তু রিলেটিভ স্পেসের কিন্তু কোনো বস্তুগত অস্তিত্ব নেই। রিলেটিভ স্পেসকে কিন্তু সরাসরি দেখা যায় না। রিলেটিভ স্পেসকে শুধুমাত্র অনুধাবন বা কল্পনা করা যায়, এবং এই রিলেটিভ স্পেস এই জন্য কি বলতো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। ওকে, দেখো, যে অ্যাবসোলিউট স্পেসের ক্ষেত্রে অ্যাবসোলিউট স্পেস বস্তুর আধার আগেই বলেছি, তাই তো? তাহলে রিলেটিভ স্পেসের যেহেতু বস্তুগত অস্তিত্ব নেই, ফলে রিলেটিভ স্পেস কিন্তু বস্তুর আধার নয়। রিলেটিভ স্পেস হচ্ছে বস্তুর আরোপিত গুণ। খুব ভালো করে মনে রাখবে। তাহলে কি বলছি, অ্যাবসোলিউট স্পেস কি বস্তুর আধার বা কন্টেইনার, তাই তো? কিন্তু রিলেটিভ স্পেস হচ্ছে বস্তুর কি বা আরোপিত গুণ, বস্তুটা নয়। কি বলছি, বস্তুর আরোপিত গুণ, বস্তুর আধার নয়। তাহলে দেখো যে রিলেটিভ স্পেস কি, একটা উদাহরণ দেই, তাহলে খুব সহজে বুঝতে পারবে। ওকে, দেখো, মনে করো একজন অন্ধ মানুষ, যে তার চারপাশের কিছুই দেখতে পায় না, তবু সে লাঠি হাতে চলাফেরা করে। ওকে, তো এবার লাঠি হাতে চলাফেরা করতে গেলে তার সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটবে, তাই তো? বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে। মনে করো লাঠি হাতে চলতে চলতে সে কোনো এক জায়গায় বাধা পেল, তাই তো? তখন সে কি করবে? তখন সে তার চলার পথ বা দিক পরিবর্তন করবে, তাই তো? তাহলে দেখো, এই একজন অন্ধ মানুষ এই যে তার চারপাশ সম্পর্কে তার সাথে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার মাধ্যমে তার চারপাশ সম্পর্কে একটা অনুধাবন করে নেয় বা একটা কল্পনা করে নেয়। তাহলে এই যে একজন অন্ধ মানুষ তার কল্পনায় যে স্পেস অনুধাবন করে, কি বলছি, একজন অন্ধ মানুষ তার কল্পনায় যে স্পেস অনুধাবন করে, সেই স্পেসটাই হচ্ছে রিলেটিভ স্পেস। তাহলে দেখো যে একজন অন্ধ মানুষ তার চারপাশের বস্তু কিছুই দেখতে পায় না, তাই তো? কিন্তু বস্তুর গুণাগুণের মাধ্যমে সে তার চারপাশের স্পেস সম্পর্কে একটা ধারণা বা অনুধাবন করে নেয়। এই জন্য বলা হয় যে রিলেটিভ স্পেস হচ্ছে বস্তুর আরোপিত গুণ, বস্তুর আধার নয়। আবার দেখো, আগেই বলেছি যে রিলেটিভ স্পেস কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, তাই তো? সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। যেমন দেখো, যে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন এগুলো আবিষ্কারের পূর্বে আমাদের জানার স্পেস ছিল সীমিত, তাই তো? কিন্তু এগুলো আবিষ্কারের পর, মানে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন আবিষ্কারের পর আমাদের জানার স্পেস কিন্তু বিস্তৃত হয়েছে, তাই কিনা? আমরা এখন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো ঘটনা সম্পর্কে ইন্টারনেট থেকে আমরা কি জেনে নিতে পারি, তাই তো? তাহলে আমাদের এই যে জানার স্পেস, এটা কি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে কি অনেক বিস্তৃত বা এর পরিসর অনেক বেড়েছে। আবার দেখো, মনে করো এই কোনো একটা অ্যাবসোলিউট স্পেস, ঠিক আছে? এটা কোনো একটা অ্যাবসোলিউট স্পেস, ঠিক আছে? তো এই অ্যাবসোলিউট স্পেসে যদি এরকম হয় যে মানুষের কোনো কর্মকাণ্ডই ঘটে না, মানুষের কোনো ক্রিয়া প্রতিক্রিয়াই ঘটে না এই অ্যাবসোলিউট স্পেসে, তাহলে কি বলতো, তাহলে কিন্তু এই অ্যাবসোলিউট স্পেসের কোনো অর্থই আমাদের কাছে
হয় না। আমাদের কাছে সেই স্পেসের অর্থ আছে বা আমাদের কাছে সেই স্পেস অর্থবহ হয়ে উঠে যে স্পেসকে আমরা মানুষরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্টি করি। আমাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমেই এবং নানা ক্রিয়া প্রতিক্রিয়া এবং ক্রিয়াকলাপের মাধ্যমেই স্পেস সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং স্পেস আমাদের কাছে অর্থবহ হয়ে ওঠে। তাই বলা হয় যে সময় এবং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত স্পেস হলো কি বলছি, সময় এবং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত স্পেসই হলো কি রিলেটিভ স্পেস। তাহলে এই অ্যাবসোলিউট স্পেসে বা অ্যাবসোলিউট স্পেসের মাধ্যমে আমরা সেই এলাকার প্রাকৃতিক বিষয়গুলো জানতে পারলেও ওই এলাকায় মানুষের কি ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে বা মানুষের কি কর্মকাণ্ড ঘটছে, মানুষের আচার আচরণ কি, তা সম্পর্কে কিন্তু আমরা অ্যাবসোলিউট স্পেস থেকে জানতে পারি না। তাই তো এগুলো জানার চেষ্টা করা হয় রিলেটিভ স্পেস থেকে। তাই সাম্প্রতিককালে ভূগোলে রিলেটিভ স্পেসের ধারণা মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার দেখো, এই রিলেটিভ স্পেস আবার বিভিন্ন রকমের হয়। যেমন দেখো যে সোশ্যাল স্পেস বা সামাজিক দেশ বা সামাজিক পরিসর, ইকোনমিক স্পেস, টাইম স্পেস, কগনিটিভ স্পেস, রিলেশনাল স্পেস। এর মধ্যে এই সোশ্যাল স্পেসটা কিন্তু ইম্পর্টেন্ট, সোশ্যাল স্পেস বা সামাজিক দেশটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো তো এই যে সোশ্যাল স্পেস, তো প্রথমে আমরা এই সোশ্যাল স্পেস কি সেই সম্পর্কে জেনে নিই। ওকে, দেখো এই সোশ্যাল স্পেস এই কথাটি প্রথম ব্যবহার করেন এমিলি ডার্কহেইম। খুব ভালো করে মনে রাখবে কি বলছি, সোশ্যাল স্পেস কথাটি প্রথম ব্যবহার করেন এমিলি ডার্কহেইম, ঠিক আছে। আর সোশ্যাল স্পেস এই কনসেপ্টটি বা এই ধারণাটি বিকাশ লাভ ঘটান বা প্রচার করেন সমাজবিজ্ঞানী হেনরি ফেভরে, ঠিক আছে। তাহলে দুটা কিন্তু আলাদা করে খুব ভালো করে মনে রাখবে। তাহলে সোশ্যাল স্পেস কথাটি প্রথম ব্যবহার করেন এমিলি ডার্কহেইম। আর সোশ্যাল স্পেস এই কনসেপ্টটি বিকাশ লাভ করেন কে, এই কনসেপ্টটি প্রচার করেন বা বিকাশ লাভ করেন হেনরি লেফেব্রে। এবার আমরা দেখে নিই চলো যে সোশ্যাল স্পেস বা সামাজিক দেশ কি, ঠিক আছে। দেখো যে এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সোশ্যাল স্পেসকে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, তো যদি খুব সহজে বলি তাহলে কেমন হয় দেখো, মনে করো এই কোনো একটা স্পেস আছে, ঠিক আছে। তো এই স্পেসে মনে করো এইটুকু অংশে মানুষ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণে, কি বলছি, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কারণে এইটুকু অংশে মানুষ সোসাইটি বা সমাজ গড়ে তুলেছে। কি বলছি, মানুষ সোসাইটি বা সমাজ গড়ে তুলেছে। তাহলে এই স্পেসটাই হবে কি সোশ্যাল স্পেস বা সামাজিক দেশ, ঠিক আছে। যেমন দেখো যে লেফেব্রে বলেন যে ইন হিউম্যান সোসাইটি অল স্পেস ইজ সোশ্যাল। তার মানে মানব সমাজের সমস্ত স্পেসই হচ্ছে সোশ্যাল স্পেস। তার মানে এখানে মানুষ কি সোসাইটি স্থাপন করেছে, তাই তো। তাহলে এখানকার সমস্ত অংশটাই কি সোশ্যাল স্পেস, ঠিক আছে। তিনি আরো বলেন যে সোশ্যাল স্পেস হলো সমাজ ব্যবস্থা, সামাজিক ক্রিয়াকলাপ ও সামাজিক সম্পর্কের সামগ্রিক ফল। খুব ভালো করে মনে রাখবে। তাহলে লেফেব্রে কি বলেছেন যে সোশ্যাল স্পেস হলো সমাজ ব্যবস্থা, সামাজিক ক্রিয়াকলাপ ও সামাজিক সম্পর্কের সামগ্রিক ফল। তাহলে দেখো যে মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে যেমন সোশ্যাল স্পেস গড়ে উঠতে পারে, আবার কি বলতো, আবার মানুষের মধ্যে ইন্টারাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেও কিন্তু সোশ্যাল স্পেস গড়ে উঠতে পারে, ঠিক আছে। তো মানুষের যেসব কর্মকাণ্ড সেগুলো কি সাধারণত চোখে দেখা যায়, এই তো। কিন্তু মানুষের যে মানুষের মধ্যে যে ইন্টারাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া তা কিন্তু সবটা চোখে দেখা যায় না।
তাই কি বলতো, তাই সোশ্যাল স্পেস দুরকম হতে পারে, একটা ফিজিক্যাল হতে পারে আর একটা ভার্চুয়াল হতে পারে। ওকে, তো ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে আমরা যেটাকে দেখতে পাচ্ছি, তাই তো। ফিজিক্যাল কি বলছি? যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল, তাই তো। তাহলে ফিজিক্যাল সোশ্যাল স্পেস কি হতে পারে? ফিজিক্যাল সোশ্যাল স্পেস কি হতো? পাবলিক প্লেসগুলো, তাই তো। স্কুল, কলেজ, হাসপাতাল, বিদ্যালয়, মন্দির, এগুলো কি? এগুলো হচ্ছে ফিজিক্যাল, তাই তো। আর ভার্চুয়াল কোনটা বলছি? যে আমরা মানুষের ইন্টারেকশনকে, মানে ইন্টারেকশন বা ক্রিয়া প্রতিক্রিয়া সবটা কিন্তু দেখতে পাই না, আমরা কি অনুধাবন করতে পারি, এই তো। আমরা ইন্টারেকশন করি কিন্তু সরাসরি আমরা সেটাকে দেখতে পাই না, তাই তো। যেমন কি? যেমন সোশ্যাল মিডিয়া, তাই তো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, তাই তো। তাহলে এরা এই ইন্টারেকশনের মাধ্যমেও কিন্তু একটা স্পেস তৈরি হয়, তাই তো। তাহলে দেখো, তাহলে এই ফিজিক্যালটা কি আমরা চোখে দেখতে পাচ্ছি? তার মানে এটা কি? যেটা চোখে দেখতে পাই সেটা কি? সেটা কি অ্যাবসোলিউট স্পেস, তাই তো। আর এই ভার্চুয়াল যেটা, সেটা কি আমরা চোখে দেখতে পাই না, অনুধাবন করতে পারি, তাই তো। তাহলে সেটা কি? সেটা রিলেটিভ স্পেস। তার মানে আমরা বলতে পারি যে এই সোশ্যাল স্পেস অ্যাবসোলিউট স্পেস আর রিলেটিভ স্পেস মিলে গঠিত হয়। আবার দেখো যে প্রত্যেক মানুষেরই কিন্তু তার একটা ব্যক্তিগত স্পেস বা পার্সোনাল স্পেস আছে। যেমন ধরো একজন কৃষক তার নিজস্ব বাড়ি, সে যেখানে বসবাস করছে, তার চাষের জমি, সে যেখানে কাজ করছে, যেসব ক্ষেত্রে সে কাজ করছে, তার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের বাড়ি, মানে সে যেখানে যেসব জায়গায় ঘুরতে যায়, তো তার হাট, বাজার, দোকান, যেসব জায়গায় সে বাজার করে, ঠিক আছে। ধর্মীয় স্থান, যে সে যেখানে ধর্মীয় উপাসনা করতে যায়, এবং সামাজিক স্থান, ঠিক আছে। তো সেই সব নিয়ে কি তার, সেই সব নিয়েই ওই কৃষকের কি তার পার্সোনাল স্পেস গঠিত হয়, তাই তো। আর প্রত্যেক মানুষের পার্সোনাল স্পেস কিন্তু আলাদা, তাই কি না? যে একজনের থেকে আরেকজনের পার্সোনাল স্পেস সবসময় পৃথক হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা মিল থাকতে পারে। যেমন ধরো যে একই পরিবারে যারা বসবাস করছে তাদের প্রত্যেকের পার্সোনাল স্পেসের মধ্যে কিন্তু অনেকটাই মিল থাকবে, কারণ তাদের কি একই বাড়িটা একই, আত্মীয় পরিজনের বাড়িও কি একই বাড়ি, তাই তো। তাহলে দেখো, একটি সমাজে তাহলে যতজন লোক বসবাস করে, একটি সমাজে যতজন মানুষ বসবাস করে, প্রত্যেকেরই কি পার্সোনাল স্পেস আছে, তাই তো। তো এই প্রত্যেকের পার্সোনাল স্পেস মিলিয়ে দিলেই কি তৈরি হবে? তার প্রত্যেকের পার্সোনাল স্পেস মিলিয়ে দিলেই তৈরি হবে কি সোশ্যাল স্পেস। তার মানে প্রত্যেকের পার্সোনাল স্পেস নিয়ে গঠিত হয় সোশ্যাল স্পেস, এই কথা আমরা বলতেই পারি। এরপর দেখো, এই ইকোনমিক স্পেস এবং টাইম স্পেস কি, ঠিক আছে। মনে করো আমি তিনটা বিন্দু নিলাম, এ একটা বিন্দু, এ আর একটা বিন্দু বি, আর একটা বিন্দু সি, ঠিক আছে। তো এ আর বি এর দূরত্ব মনে করো 40 কিলোমিটার, কত? এ আর বি এর দূরত্ব 40 কিলোমিটার, আর এ আর সি এর দূরত্ব 50 কিলোমিটার, ক্লিয়ার? এবার দেখো যে এ আর সি এই যে দূরত্ব, এই দূরত্ব মানে এখানে এ থেকে সিতে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ভালো হওয়ার জন্য এই 50 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে এবং ভাড়া লাগে 10 টাকা, ঠিক আছে। আর এ থেকে বি এই যে দূরত্ব 40 কিলোমিটার, এখানে পরিবহন ব্যবস্থা অনুন্নত, ফলে এ থেকে বি এর দূরত্ব 40 কিলোমিটার দূরত্ব যেতে 2 ঘন্টা সময় লাগে এবং 14 টাকা ভাড়া লাগে, ক্লিয়ার? তাহলে যে প্রকৃত দূরত্ব যদি বলি, যে এ আর বি এর প্রকৃত দূরত্ব কম, তাই তো। আর এ আর সি এর প্রকৃত দূরত্ব বেশি। এ আর বি এর প্রকৃত দূরত্ব কত? 40 কিলোমিটার, আর এ আর সি এর প্রকৃত দূরত্ব কত? 50 কিলোমিটার। কিন্তু এই দূরত্বটাকেই যদি আমরা পরিবহন ব্যয় এবং সময়ের সাপেক্ষে দেখি, কি বলছি? পরিবহন ব্যয় এবং সময়ের সাপেক্ষে দেখি, তাহলে কি দেখবো? যে পরিবহন ব্যয় ও সময়ের সাপেক্ষে দেখলে যে এ আর সি এই দুটা বিন্দু কাছাকাছি, তাই কি না? কারণ এতে সময় কম লাগে, ভাড়াও কম লাগে, তাই তো। আবার ঠিক একই রকম যদি পরিবহন ব্যয় আর সময় সাপেক্ষে দেখি, তাহলে বি এ থেকে বি এর কি দূরত্ব বেশি, কার সাপেক্ষে? সময় এবং পরিবহন ব্যয়ের সাপেক্ষে,
তাই তো? তাহলে দেখো যে এই সময় এবং পরিবহন ব্যয়ের সাপেক্ষে এই যে দূরত্ব, এই দূরত্বটা কি আপেক্ষিক দূরত্ব, তাই কি না? তাহলে এ আর বি এর কি প্রকৃত দূরত্ব কম, কার তুলনায়? সি এর তুলনায়, কিন্তু আপেক্ষিক দূরত্বটা বেশি, তাই তো? আর এ আর সি এর প্রকৃত দূরত্ব বেশি, তাই কি না? এ আর সি এর প্রকৃত দূরত্ব বেশি, কিন্তু আপেক্ষিক দূরত্ব কি এ আর বি এর তুলনায় কম। কত? 1 ঘন্টা লাগে কত? 10 টাকা ভাড়া লাগে, তাই তো? তাহলে দেখো, তাই এই যে দূরত্ব, পরিবহন ব্যয় এবং সময়ের সাপেক্ষে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় কি বলতো? আপেক্ষিক দূরত্ব। কেন? কারণ এটা আপেক্ষিক এই কারণে, কারণ এই দূরত্বটা কি কমে যেতে পারে। মনে করো এবার এখানে এই কোনো কারণে এখানে পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটলো, এটা পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটলো, তাহলে কি হবে? ভাড়া কম লাগবে, সময়ও কম লাগবে। তাহলে এই আপেক্ষিক দূরত্বটা ফিক্সড নয়, তাই কি না? ঠিক এইভাবে লাগে। এই জন্য যে বৈশ্বিক দূরত্ব যখন সময়, পরিবহন ব্যয়, রাজনৈতিক অসুবিধা, সামাজিক দূরত্ব ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয়, তখনও তাকে রিলেটিভ স্পেস বা আপেক্ষিক দেশ বলে। তার মানে কোনো স্পেসের ডিস্টেন্স যদি কি বলছি, পরিবহন ব্যয়, সময়, রাজনৈতিক অসুবিধা, সামাজিক দূরত্ব এসবের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাকে আপেক্ষিক দেশ বা অ্যাবসলিউট স্পেস বলে। ঠিক আছে? আর যদি বৈশ্বিক দূরত্ব শুধুমাত্র সময়ের সাপেক্ষে ধরা হয় বা সময়ের মাধ্যমে প্রকাশ করা হয়, কি বলছি? বৈশ্বিক দূরত্ব যদি, মানে এই আপেক্ষিক দূরত্বটা যদি শুধুমাত্র বৈশ্বিক দূরত্ব যদি শুধুমাত্র এই সময়ের সাপেক্ষে বা সময়ের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকেই বলা হয় টাইম স্পেস। ঠিক আছে? আর এই বৈশ্বিক দূরত্বটাই যখন এই পরিবহন ব্যয়ের সাপেক্ষে প্রকাশ করা হয় বা পরিবহন ব্যয়ের মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? যেমন এখানে কত? 14 টাকা পরিবহন ব্যয়, এখানে কত? 10 টাকা পরিবহন ব্যয়, তাই তো? তাহলে এই বৈশ্বিক দূরত্বটাকে যদি কি বলছি, পরিবহন ব্যয়ের সাপেক্ষে বা ব্যয়ের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় ইকোনমিক স্পেস। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে প্রকৃত দূরত্ব যে সি আর এ বিন্দুর দূরত্ব, প্রকৃত দূরত্ব তো ফিক্সড, তাই তো? কিন্তু এই ইকোনমিক স্পেস বা টাইম স্পেস কিন্তু ফিক্সড নয়, তাই কি না? এটা আপেক্ষিক, এটা পরিবর্তনশীল, তাই তো? কেন? যে যদি প্রযুক্তির উন্নতি ঘটে বা মনে করো এখানকার পরিবহন ব্যবস্থা ভালো হলো, ঠিক আছে, তাহলে কি হবে? সময়ও কম লাগবে, ভাড়াও কম লাগবে। আবার তো এরকম হতে পারে যে এখানে যে পরিবহন ব্যবস্থা আছে, উন্নত পরিবহন ব্যবস্থা কোনো কারণে অনুন্নত হয়ে গেল, তাহলে কি সময়ও বেশি লাগবে, তখন সেক্ষেত্রে ভাড়াটাও বেশি লাগবে, তাই তো? তাহলে দেখো, তাহলে প্রকৃত দূরত্বটা কি বা ভৌগোলিক দূরত্বটা ফিক্সড, তাই তো? তার মানে কি অ্যাবসলিউট ডিস্টেন্স ওটা, তাই তো? কিন্তু এই পরিবহন ব্যয়ের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে যে দূরত্ব, সেটা কি রিলেটিভ, তাই তো? সেটা রিলেটিভ বা আপেক্ষিক। আবার দেখো, যদি এমন হয় যে এই বি বিন্দুতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, সি বিন্দুতেও ঠিক একই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে এই এ বিন্দু থেকে মানুষের স্থানান্তর বি এর দিকে বেশি ঘটবে না এর দিকে বেশি ঘটবে? এর দিকে কি প্রকৃত দূরত্ব বেশি, বি এর দিকে কি প্রকৃত দূরত্ব কম, তাই তো? কিন্তু আপেক্ষিক দূরত্ব কি বি এর দিকে বেশি, সি এর দিকে আপেক্ষিক দূরত্ব কম, তাই তো? তাহলে কি মানুষের গমনাগমন কি বি এর দিকে কম হবে, সি এর দিকে বেশি হবে, তাই তো? তার মানে কি যে আপেক্ষিক দূরত্ব যত বেশি হবে, তাই তো? আপেক্ষিক দূরত্ব যত বেশি হবে, ইন্টারেকশন তত কম হবে, এই তো? আপেক্ষিক দূরত্ব যত বেশি, ইন্টারেকশন তত কম, আর আপেক্ষিক দূরত্ব যত কম, ইন্টারেকশন তত বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।